রাতে খাওয়া শেষ করে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম। এমন সময় হঠাৎ করে কলিং বেলটা বেজে উঠল। কলিং বেল বাজতে খানিকটা বিরক্ত লাগলো আমার। টেবিল ক্লকটার দিকে বিরক্ত ভরে তাকালাম, সময়টাকে পরখ করে নিতে। রাত 12:30। কপাল কুঁচকে নিজের মনেই বললাম, উফ, এত রাতে আবার কে আসলো? আমার স্ত্রী অবশ্যই আসেনি এত রাতে। সে ফিরলে আমাকে আগে হতে ফোন করে জানিয়ে দিত। আমার শাশুড়ির শরীর খারাপ হওয়াতে আমার মেয়ে আর স্ত্রীকে আজকে সকালে ছেড়ে এসেছি শ্বশুরবাড়ি। অবশ্য আমাকেও থেকে যেতে বলেছিল, কিন্তু আমার কেন জানি না ভিড়ভাট্টের ভেতর একদম ভালো লাগে না। আর সেবা করার জন্য তো নীলাকে দরকার। সেখানে আমি থাকলে আবার আমার জন্য বাড়তি খাতির, সে আরেক ঝামেলা। তাই অফিসের কাজ দেখিয়ে কোনো রকমে চলে এসেছি। এইসব ভাবতে ভাবতে আবারও কয়েকবার কলিং বেলটা বেজে উঠল। এবার বিরক্তের সাথে খানিকটা রাগও হলো আমার। বাইরের মানুষটার ভেতরে কি সামান্যতম ভদ্রতা নেই? এত রাতে কি কেউ তার দরজা খুলে দেওয়ার জন্য পাহারা দিয়ে বসে আছে দোরগোড়ায়? নিজের মনে বিড়বিড় করতে করতে এগিয়ে গেলাম সদর দরজার কাছে। আবার একবার কলিং বেলটা বেজে উঠল। তৎক্ষণাৎ দরজা খুলে কিছু একটা বলতে যাব, ঠিক তখনই বাইরে দাঁড়িয়ে থাকা আগন্তুক মার্জিত গলায় বলে উঠল, দুঃখিত, এত রাতে আপনাকে বিরক্ত করার জন্য। আগন্তুকের কথার উত্তর না দিয়ে এক পলক তাকে দেখে নিলাম। আগন্তুক একজন ছেলে। ঠিক ছেলে নয়, মাঝবয়সী একজন পুরুষ। গায়ে ছাই রঙের একটা শার্ট পরা, মাথার চারপাশ জুড়ে কাঁচা পাকা চুল, মুখ ভর্তি দাড়ি গোঁফ, আর চোখে সাদা চিকন ফ্রেমে চশমা। দেখতে বেশ ভদ্রগুচ্ছের বলেই মনে হচ্ছে মানুষটাকে। পাশে দাঁড়িয়ে থাকা টমি ভদ্রলোককে দেখা মাত্রই কেমন যেন অস্থির হয়ে উঠল। এক নাগাড়ে ঘেউ ঘেউ করেই যাচ্ছে। আমি ধমক দিয়ে টমিকে বললাম, এই, তোর আবার কি হলো? টমি গলা দিয়ে অদ্ভুত একটা আওয়াজ বার করে আমার পেছনে নিজেকে লুকোনোর চেষ্টা করল। আমি মুখ জুড়ে গম্ভীর ভাব নিয়ে বললাম, ইটস ওকে, কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না। ভদ্রলোক শুকনো ঠোঁটে মৃদু হেসে জবাবে বললেন, আপনি আমাকে চিনবেন না, আমিও আপনাকে যে চিনি তা নয়। তবে লোকটার কথা শেষ না করতেই আমি বললাম, আমি আপনাকে চিনি না, আপনিও আমাকে চেনেন না। তাহলে এত রাতে কি মশকরা করতে এসেছেন? দেখে তো বেশ ভদ্রলোক মনে হচ্ছে। লোকটা আবারও হাসল, তারপর বলল, আমার পুরো কথাটা শেষ তো করতে দিন। আচ্ছা বলুন, আপনার একটা মূল্যবান বস্তু আমার কাছে আছে, সেটাই দিতে এসেছি আপনাকে। আমার জিনিস? তাও আবার মূল্যবান? কি জিনিস? বাইরে দাঁড় করিয়েই রাখবেন? ওহো, সরি সরি, আসলে কথায় কথায় ভুলে গেছি। আসুন, ভেতরে আসুন। ভদ্রলোককে ভেতরে এসে ড্রয়িং রুমে বসতে বলে তারপর বললাম, চা চলবে? এখন আর অন্য কিছু দিতে পারবো না, বুঝলেন? কারণ বউকে আজই বাপের বাড়ি রেখে এসেছি। ভদ্রলোক আবার হাসলেন, তারপর বললেন, আমি এমনিতেও কিছু খেতে আসিনি। তবে আপনি যখন বলছেন, ১ কাপ চা খাওয়া যেতেই পারে। রান্নাঘরে গিয়ে নিজের হাতে ২ কাপ চা বানিয়ে এনে ১ কাপ ভদ্রলোকের দিকে বাড়িয়ে দিয়ে বললাম, নিন, চাটা কিন্তু আমি দারুণ বানাই, বুঝলেন? এইটা অবশ্য আমার কথা নয়, আমার স্ত্রীর। চায়ের কাপে চুমুক দিয়ে ভদ্রলোক বললেন, আপনার স্ত্রী মিথ্যে বলেনি, চাটা আপনি সত্যিই অসাধারণ বানিয়ে থাকেন। প্রশংসা শুনে খানিকটা গলা খাকারি দিয়ে বললাম, তা এখন বলুন তো, আমার কি এমন মূল্যবান বস্তু আপনার কাছে আছে? ভদ্রলোক তার কোটের ভেতর থেকে একটা নেকলেস বার করে আমার দিকে বাড়িয়ে দিয়ে বললেন, দেখুন তো, এটা চিনতে পারেন? আমি নেকলেসটা হাতে নিয়ে খানিকক্ষণ পরখ করে নিয়ে বললাম, এটা তো আমার স্ত্রীর নেকলেস। কয়েক সপ্তাহ আগে রাস্তায় এক ছিনতাইকারী ছিনতাই করে পালিয়েছিল। কিন্তু আপনি কোথায় পেলেন? লোকটা আবারও হাসলেন, তবে এবারের হাসির ভেতরে খানিকটা রহস্য জড়ানো। আমি আবার বললাম, কি হলো বলুন, কোথায় পেলেন নেকলেসটা? টমকে দেখলাম তখন ওর চোখে মুখে কেমন জানি একটা আতঙ্ক কাজ করছে। দেওয়ালের এক কোণে চুপটি মেরে বসে আছে, আর মুখ দিয়ে অদ্ভুত গোঙানি দিয়ে আওয়াজ বার করছে। হয়তো নতুন মানুষ দেখেই অমনটা করছে। সাধারণত পোষা প্রাণীগুলো এমনই হয়ে থাকে, নতুন কাউকে দেখলে একটু খেয়েও খেয়েই হয়ে যায়। ভদ্রলোক এবার খানিকটা গম্ভীর হলেন। ক্ষণিকের পরিচয় এই প্রথমবার মতো দেখলাম মানুষটাকে হাসিবিহীন। তারপর আমার চোখে চোখ রেখে বললেন, জানাটা কি খুব জরুরি? অবশ্যই।
শোনার মতো শক্তি আছে তো আপনার? লোকটার কথা শুনে আমি সোফায় শক্ত হয়ে বসে বললাম, কি এমন বলবেন যে শক্তির প্রয়োজন পড়বে? আপনি বলুন, যত শক্তিই লাগুক, আমি তারপরেও শুনব। এতদিন পর এত দামি নেকলেসটা ফিরে পেয়েছি। জানতে হবে না কার কাছে ছিল? আমার কাছে। আমি সেদিন নেকলেসটা চুরি করেছিলাম আপনার স্ত্রীর গলা থেকে। তবে নেকলেসটা চুরি করেছিলাম যে প্রয়োজন মেটাতে, সেই প্রয়োজন মেটাতে পারিনি আমি। লোকটার কথা শুনে আমি রীতিমতো অবাক হয়ে যাচ্ছি। কি বলে এই লোকটা? আমি বললাম, একটু ঝেড়ে কাশুন তো। আসলে আপনার কথা আমি ঠিক বুঝতে পারিনি। অতীত না শোনাই ভালো। আপনার সম্পদ আপনাকে দিয়ে গেলাম। পারলে ক্ষমা করে দেবেন। বলেই লোকটা আর এক মুহূর্তও দাঁড়াল না। সোফা থেকে উঠে হনহনিয়ে বেরিয়ে গেলেন। পেছন থেকে বেশ কয়েকবার ডাক দিলাম, কিন্তু কে শোনে কার কথা? আমি নেকলেসটা হাতে নিয়ে মনে মনে বললাম, ভদ্রলোকের অতীত জেনে আমার কাজ নেই। দামি নেকলেসটা ফিরে পেয়েছি, এই ঢের বেশি। নেকলেসটা নিয়ে গিয়ে লকারে বন্দি করে ঘুমোতে চলে গেলাম। রাত অনেক হয়েছে। চোখ দুটো অনেকক্ষণ ধরেই ঘুমের জোরে বন্ধ হয়ে আসতে চাইছে। সকালে ঘুম থেকে ওঠার পর টিভি অন করে খাচ্ছিলাম। হঠাৎ করে টিভিতে একটা নিউজ দেখে খাবার গলায় আটকে যাওয়ার মতো অবস্থা হলো। গতকাল সন্ধে হাসপাতালের ছাদ থেকে লাফ দিয়ে অপমৃত্যু এক মাঝবয়সী ভদ্রলোকের। নিজের সবটুকু দিয়েও স্ত্রীর জীবন বাঁচাতে না পারায় শেষমেশ নিজেই নিজের জীবনকে উৎসর্গ করে দিতে ৫ তলার ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন তিনি। আত্মহত্যা করা মানুষটা আর কেউ নয়, গতকাল রাতে যেই ভদ্রলোক আমার দোরগোড়ায় করাঘাত করেছিল, সেই মানুষটা। মানুষটা যদি গতকাল সন্ধ্যায় আত্মহত্যা করে, তাহলে আমার বাড়িতে যে এসেছিল, সে কে? তাহলে কি? কথাটা ভাবতেই লোমগুলো দাঁড়িয়ে গেল মুহূর্তের ভেতরে। শরীর জুড়ে অন্যরকম একটা ঠান্ডা অনুভূতি যেন অদৃশ্যভাবে স্পর্শ করে গেল আমাকে। পুরো শরীর থরথরিয়ে কাঁপছে। একটা মৃত মানুষের সাথে তাহলে কালকে অতক্ষণ অবধি গল্প করেছি আমি, তাকে চা খাইয়েছি। হয়তো সেই কারণেই ভদ্রলোককে দেখে টমি ওভাবে অস্থির হয়ে উঠেছিল। শুনেছি অশরীরীগুলো আমাদের মতো সাধারণ চোখ এড়িয়ে গেলেও জন্তু জানোয়ারের চোখ এড়াতে পারে না। অত কিছুর ভেতরেও ভদ্রলোকের স্ত্রীর ওপর গড়ে ওঠা অগাধ ভালোবাসা দেখে শ্রদ্ধায় মাথা নুয়ে আসলো আমার। আসলে এক মানুষে আবদ্ধ মানুষগুলোই কেন জানি প্রকৃতি লড়াইয়ে হেরে গিয়েও জিতে যায়।